প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর সেকেন্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে, ঠিক আছে, তোমাদের সঙ্গে আজ আমরা বাংলা বিষয় থেকে মডেল সেট 9 ক্লাস করব, ঠিক আছে। স্কুলের নামটা দেখো, শিলিগুড়ি গার্লস হাই স্কুল অ্যান্ড সোদপুর হাই স্কুল। এই স্কুলের সমস্ত প্রশ্ন পেজ নাম্বার 27 থেকে তার উত্তরগুলো আমি এখানে নিয়ে এসেছি। অ্যান্সার কিও বলতে পারো। দেখো, বলা রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। 12টি প্রশ্ন, 12 নাম্বার, ঠিক আছে। এখানে দেখো আমি প্রশ্নের উত্তরটা লিখেছি। একের একে প্রশ্ন বলা রয়েছে, নাইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন? কথাটি বলেছে, উত্তর করবে তোমরা অপশান গ, বেনি। 1-2 প্রশ্ন ছিল তোমাদের, বীজগুলি যেন গাছের ড্যাশ, উত্তর করবে ডিম। এই ড্যাশে মানে বা শূন্যস্থানে ডিম করবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 1-3 প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রায় যায় নিজের কঠিন ঢাকনার মধ্যে, অপশান খ করবে উত্তরটি। তোমাদের বই থেকে খ দাগিয়ে নেবে। হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি যাযাবরদের কথা বুঝিয়েছেন, অপশান গ করে দেবে। 1-5 বলা রয়েছে, কবির হৃদয়ের কথা জানে কেবল শঙ্খচিল। 1-6 প্রশ্ন বলা রয়েছে, দাঁড়াও কবিতাতে কবির কার পাশে দাঁড়াতে বলেছেন, অপশান ক করবে উত্তরটি, মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তোমরা তোমাদের বই থেকে উত্তরটা দাগিয়ে নেবে, ঠিক আছে। 1-7 প্রশ্ন, আহা কি দেখিলাম, এটি বিস্ময় সূচক বাক্য, অপশান গ করবে, এটি ব্যাকরণ থেকে দিয়েছে। 1-8 প্রশ্ন, কনকনে ড্যাশ ঠান্ডা বাতাস, নিম্নরেখ অংশটি বিশেষণের বিশেষণ। এখানে দেখো টাইপিং করার সময় এটা হচ্ছে, এইখানে মোবাইলে টাইপিং করেছিলাম নেই, এরপরের দিন কম্পিউটার যখন টাইপিং করবো এটা দিয়ে দেবো, ঠিক আছে। এইটা এইখানটায় হবে, এই যে এইটা, এই আকারটা, অর্থাৎ এটা তলায় হবে, ঠিক আছে। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, তলায় দেওয়া রয়েছে, ঠিক আছে। উত্তর করবে বিশেষণের বিশেষণ। তারপরে দেখো 1-9 প্রশ্ন বলা রয়েছে, মনের ভাবনা ছিল না তা নয়, এটি উত্তর করবে নাবাচক বাক্য, অপশান ক করবে উত্তরটি, অপশান ক করবে। তোমরা তোমাদের বই থেকে উত্তরটি দাগিয়ে নেবে। 1-9 প্রশ্নের উত্তরটা নাবাচক বাক্য উত্তর হবে, অপশান ক। 1-10 ছিল, এই যে দেখো এখানেও সেম জিনিস, এইখানটায় এই যে আকারটা এখানটায় হবে তলাতে, তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখ অংশটি হলো, উত্তর করবে অপশান ক বিশেষ্য। তোমরা তোমাদের বইয়ের থেকে উত্তরটি দাগিয়ে নেবে। 1-11 প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না, বাক্যটি হলো অনুকাসূচক বাক্য, অপশান খ করবে উত্তরটি। 1-12 প্রশ্ন, দরজা খুলছিস না কেন, বাক্যটি অপশান ঘ করবে প্রশ্নবোধক বাক্য। 2 দেখো তোমাদের বইতে লক্ষ্য করো, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-12 প্রশ্ন, আচ্ছা 1×12 মানে 12টি প্রশ্ন 1 নম্বর করে। 2-1 প্রশ্ন, বকু কোন স্কুলে ভর্তি হয়েছিল, উত্তরটা কি করবে? দেখো এখানে আমি নিচে লিখে দিয়েছি, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক যে স্কুল, সেই স্কুলে ভর্তি হয়েছিল বকু, এরকম পূর্ণবাক্যে লিখবে। 2-2 প্রশ্ন, নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? প্রভিন্সিয়াল কনফারেন্স যে কমিটি, সেই কমিটির রিসেপশন ছিলেন, ঠিক আছে। তারপর 2-3 প্রশ্ন, আচ্ছা 2-3 প্রশ্ন, অপনদা কি? অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 2-4 প্রশ্ন, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল, এই প্রশ্নটি তোমাদের আগের সেটে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। পেজ নাম্বার 113-তে পেয়ে যাবে, তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকাতে দেখে নিতে পারো। 2-5 প্রশ্ন, বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকা মাছ বিক্রি হয়? 200 টাকা। 2-6 প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কবি পাখির মতো, এখানে দেখো একটু অ্যাড করতে হবে কার, এইটা কার অ্যাড করবে, পাশে দাঁড়াতে বলেছেন। এখানে উত্তরটা করবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষকে অসহায় পীড়িত মানুষের পাশে পাখির মতো সহজ সরলে এসে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন। কারণ পাখি উড়ানের কোনো সংকীর্ণতা বা হীনতা থাকে না, সেই স্বাভাবিকতার ছন্দেই পাখি গতিশীলতার সুন্দর হয়ে ওঠে। কবি চেয়েছেন মানুষ তার অন্তরের সহজাত মানবিকতায় অসহায় পীড়িত মানুষদের পাশে এসে দাঁড়াক। 2-7 প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, কার মুখখানা এখানে বলা হয়েছে? বুনো চালতার মুখের কথা এখানে বলা হয়েছে। যদি কোথাও স্পেলিং মিস্টেক থাকে বা কোনো বলায় ভুল থাকে, তোমরা তোমাদের বইটি একটু দেখে নেবে, টেক্সট বইগুলোও দেখে নেবে, এছাড়া প্রশ্নচিত্রও একটু দেখে নেবে, ঠিক আছে। হাওয়ারা কাঁদে কেন? তাদের বাড়ি নেই তাই কাঁদে, এভাবেই লিখবে উত্তরটি। তারপরে দেখো 2-9 প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা, বক্তা কে? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। 3 কড়ি ছেলের নাম কি? বঙ্কা,
অথবার প্রশ্ন দেখো, অপু টেলিগ্রাফে তার কে ছিঁড়ে ফেলেছিল? তার মা। 2-11 প্রশ্ন, এমন অপূর্ব জিনিস আর সে কখনো খাই নাই, তো কী জিনিস? মোহনভোগ। 2-12 প্রশ্ন, এটা কিন্তু মোহনভোগ উত্তর হবে 2-11টা, ঠিক আছে। 2-12 প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল? দুর্গার পাতালকুঁড়ের তরকারি খেয়ে। দেখো কার মুখ সেটা তোমরা একটু জানো, আর না জানো ওই যে অপু দুর্গার যে কাহিনীটি ভালো করে টেক্সট বই থেকে একটু পড়বে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 6 18, অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার করে। দেখো 3-1 প্রশ্ন, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? এখানে কারা হবে আমি সংশোধন করে দিয়েছি। দেখো এখান থেকে উত্তরটা হবে কি লিখবে? আশাপূর্ণা দেবী লেখা কি করে বুঝবো গল্প থেকে, কি করে বুঝাবো গল্প থেকে গৃহীত উদ্ধৃত কথাটি বলেছেন বকুর মায়ের ছেনুমাসি ও বেনুমাসি, যারা উত্তরপাড়া থেকে বকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। উক্ত দুই মহিলাই ছিলেন অত্যন্ত স্থূলকায়। তাছাড়া তারা অনেকক্ষণ আগে উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার বাস বদল করে অবশেষে রিকশায় চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে পারবেন না। অথবার প্রশ্ন দেখো তোমাদের বইতে, এবারে বেনুমাসির মুখ চুন কেন? কেন বলো এটা? আগের সেটগুলো দেখো তোমরা পেয়ে যাবে, এছাড়া 96 পাতায় দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। 3-2 প্রশ্ন, যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বাড়ি অর্থাৎ নাটোরের রাজবাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। পুরাণ অনুসারে ইন্দ্র স্বর্গের বিশিষ্ট দেবতাদের অন্যতম। তিনি সৌন্দর্যের দেবতা, তাই তার পুরী অর্থাৎ রাজপ্রাসাদই অত্যন্ত সুন্দর। সুরমর্ম মনোহরী বিশালতায় যেন অন্যের তেমনি সৌন্দর্যে সুকার্যে অতুলনীয়। তেমনি নাটোরের রাজবাড়িটিও বিশাল এবং ঝাড়লণ্ঠন, তাকিয়া, সুন্দর ও দামি ফুলদানি, কার্পেট ইত্যাদি বিভিন্ন সুন্দর দ্রব্যে সমস্ত বাড়ি ও বৈঠকখানা সুসজ্জিত। সমস্ত রাজবাড়িটি যেন হয়ে উঠেছে সৌন্দর্যের আধার এক প্রাসাদ। তাই ইন্দ্রপুরীর সঙ্গে রাজবাড়ির তুলনা করা হয়েছে। অথবার প্রশ্ন, রমেশ কহিল তুমি অনন্তহীন এবং নীচ, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন হীন এবং নীচ বলা হয়েছে? এটাও আগে সেটা দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। আচ্ছা 3-3 প্রশ্ন দেখো, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনে এমন পরিণতির কারণ কি? কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত। সেই সমস্ত চুলোচুলিহীন ছন্নছাড়া যুবকদের কথা বলা হয়েছে। কমা দিয়ে লিখবে যারা গলির মোড়েই একেবারে সড়কের উপর দাঁড়িয়েছিল এবং যাদের পরনে চোঙা প্যান্ট, চোখা জুতো, আর তাদের মেজাজ সবসময় রুক্ষ, ঠিক আছে। কবিতায় উল্লেখিত যুবকদের জীবনের এমন পরিণতির কারণ হলো তাদের জীবনের চারিদিকে কেবল ব্যর্থতা আর শূন্যতা। তারা কলেজে ভর্তি হতে পারে না, কোনো অফিসে বা কারখানায় কাজ পায় না, বাড়িতে আশ্রয় পায় না, কোনো আদর্শ মানুষকে পায় না যাকে অনুসরণ করতে পারে, বা কারোর কাছে থেকে এতটুকু প্রেরণা সঞ্চারিত ও ভালোবাসা পায় না, ঠিক আছে। এই সকল বিভিন্ন কারণের জন্য এভাবে লিখবে, ঠিক আছে। হীন, ভবিষ্যৎহীন, লক্ষ্যহীন জীবন কেবল হতাশা, শূন্যতার চাপেই তাদের জীবনের এমন পরিণতি ঘটে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন, অফিসে আসতেই দেখি ফেরার পথের কবির চোখে কি ধরা পড়ে? আরেকবার বলছি, অফিসে আসতেই দেখি ফেরার পথে কবির চোখে কি ধরা পড়ে? এটাই তোমাদের প্রশ্ন। দেখো তোমরা তোমাদের বইগুলি লক্ষ্য করতে পারো। অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, এটুকু লিখবে প্রথমে। তারপরে লেখার পর লিখবে ফেরার পথে কবি দেখতে পেলেন অতীতের চেনা সমস্ত নির্জীবিতার প্রাণের সঞ্চার হয়েছে। জীর্ণশীর্ণ ফাঁকা সেই গাছটাই যেন লেগেছে সবুজের ছোঁয়া, মানে যে গাছটা প্রায় মৃতপ্রায় সেই গাছে আবার সবুজের ছোঁয়া লেগেছে, অর্থাৎ সে সজীব হয়ে উঠেছে, এটাই বলা হয়েছে এই লাইনে আর কি। পরিবেশে সমস্ত কালিমা লেগেছে শুভ্রতার চমক, তাহলে পরিবেশে যে সমস্ত কালিমাগুলো ছিল সেখানে লেগেছে শুভ্রতার চমক, ঠিক আছে, অর্থাৎ কালিমা ঘুচে গেছে। যেন বেওয়ারিশ ভিখিরি মূল্যহীন
প্রাণ মূল্যবান সমাজের দেহের চেতনার সঞ্চার করেছে। মৃতপ্রায় ক্ষয়িষ্ণু সমাজ যেন ধীরে ধীরে জেগে উঠেছে। 3-4 প্রশ্ন এবারে দেখব। 3-4 প্রশ্ন বলেছে, যেন একখানি সুখের কাহিনী নানান অক্ষরে ভরি। অক্ষর শব্দের অর্থ কী? সুখের কাহিনী যে নানান ছবি কবি এঁকেছেন তা সংক্ষেপে লেখো। অক্ষর শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ, এভাবে লিখবে ফার্স্ট লাইন। তারপরে লিখবে লাইন ছেড়ে, কবি জসিমউদ্দিন তার গড়াই নদীর তীরে কবিতায় চোখের সামনে যে চিত্রগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তার সবগুলি মনোমুগ্ধকর, কিন্তু তার ভিতর মাচার উপর ফুটে থাকা লাউ কুমড়ো আর শিমলতার ফুল এবং তার নিচে লাল লোটে শাকের বিস্তার আমার মনকে সবচেয়ে আকর্ষণ করে। এখানে মনে হয় যেন রঙের এক অপরূপ ঢেউ খেলে যাচ্ছে। তারপরে দেখো, তাছাড়া কুটিরে, এইটা হবে বধূর, ঠিক আছে, মেলে দেওয়া, কারেকশান করে নেবে, ঠিক আছে। শাড়ি এই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলছে। প্রকৃতির অপরূপ শোভা আর মানুষের হালকা স্পর্শ যেন এখানে মানুষ ও প্রকৃতিকে একাট্টা করে দিচ্ছে, অর্থাৎ একত্রে মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে। সব মিলিয়ে এক অপরূপ রঙিন প্রকৃতি যেন আমাদের মন ভরিয়ে দিচ্ছে। এ যেন এক অদৃশ্য শিল্পীর পটে আঁকা চিত্র হয়ে দাঁড়িয়েছে। অথবার প্রশ্ন, নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে? এখানে উত্তরটা লিখবে তোমরা কি? এখান থেকে দেখো, এখান থেকে উত্তরটা দেওয়া রয়েছে, এখানে একটু কারেকশান করবে, দেখে নাও। এখান থেকে উত্তরটা কি? জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায়, ঠিক আছে। তো বুনো চালতার শাখা জলসিঁড়ি নদীর পাশে গাছের উপর নুয়ে আছে। কবিতার পাড়াগাঁয়ের দ্বীপ্রাহরিক প্রকৃতির এক ছবি অঙ্কন করেছেন আলোচ্য কবিতায়, মানে কবি এটা এঁকেছেন কবিতায়। জলসিঁড়ি নদীর পাশে বহুদিন ধরে নিয়ে আছে গ্রামের বুনো চালতার গাছটি, মানে চালতার গাছে জলসিঁড়িটি রয়েছে এবং চালতার গাছটি সেটা তার ভারটা বহন করছে, ঠিক আছে। অপরিকল্পিতভাবে সেটি অবস্থান করছে, কেউ তাকে যত্ন নেয়নি বা এখনও নেয় না, ঠিক আছে। যত্ন অবহেলা সইছে, সে বিস্তার করছে তার শাখা প্রশাখা, তেমনি চালতার অবস্থান ও এলোমেলো। একথা বুঝাতেই কবি ছন্দহীন শব্দটি ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে আমরা 3-5 প্রশ্ন দেখব। নরোত্তম দাস বাবাজিকে, এখানে দেখো এইটা হবে তার, ঠিক আছে। তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল, এটাই তোমাদের বইতে প্রশ্ন রয়েছে, দেখে নেবে। অপু যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যেতেন নরোত্তম দাস বাবাজির কাছে। বৃদ্ধ বাবাজি অপুকে খুব স্নেহ করতেন, দুইজনের মধ্যে বেশ গল্প জমে উঠত। এভাবেই বাবাজির সঙ্গে অপুর ভাব গড়ে উঠেছিল, এভাবেই লিখবে তোমরা। অথবা প্রশ্ন, অপু দুর্গার চোরাইভাতি আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশ্নটা ছিল তোমাদের বইতে, দেখে নাও। দিনটা ছিল বসন্তের একটা দিন। দুর্গা অনেক চুপি চুপি চোরাইভাতির ইচ্ছাটা জানায়। তার সঙ্গে সঙ্গেই অপু তাতে রাজি হয়, মানে অপুকে জানিয়েছিল, ঠিক আছে। নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল। আচ্ছা, বাড়িতে টিউশন হচ্ছে, হয়তো আউটপুট আওয়াজ আসছে, কিছু মনে করবে না। অপু দুর্গা ঘর থেকে চুপিসারে চাল ও তেল নিয়ে আসে, তারপর ছোট্ট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। এমন সময় বিনি তার সঙ্গে যুক্ত হয়, সেও উৎসাহের সঙ্গে কাঠ ও জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। এখানে দেখো একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, ন্যায় হবে, ঠিক আছে, ন্যায়। এখানে মিস্টেক রয়েছে আমি বলে দিচ্ছি, তোমরা সংশোধন করে নেবে। ভাত, বেগুন ভাজা, টমেটো আলু সেদ্ধ, এগুলো কমা দিয়ে লিখবে। এই ছিল তাদের চোরাইভাতির আহার। কলাপাতা এই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করছিল। নুনের অভাব তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি। সামান্য আয়োজন, অথচ তাই তাদের 3টি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল। খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসেই এমন বনভোজন তাদের জীবনের একটি অবতরণ অভিজ্ঞতার ছাপ রেখে গেছে, ঠিক আছে, বা অভূতপূর্ব অভিজ্ঞতার ছাপ রেখে গেছে, এভাবেই ওই ভাষাটা দিতে পারো। অপু দুর্গার রেলের রাস্তা দেখার অভিজ্ঞতা তা নিজের ভাষায় লেখো। 3.6 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর আসতে পারে, বা বনভোজনের এই প্রশ্নটাও আসতে পারে, তোমরা দুটো প্রশ্ন দেখে রাখো। এখানে কি লিখবে? অপু ও দুর্গা চিরদিনই অজানাকে জানবার, অদেখাকে দেখবার হবে, ঠিক আছে। দেখবার, আমি এই জন্য ব্ল্যাঙ্ক করে দিয়েছি, ওখানে ভুল ছিল। পিয়াসি, একবার তারা বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের
পাকা রাস্তার উপর উপস্থিত হয়। এই রাস্তার ওপর মাঠের পরেই রেলের রাস্তা। তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে, অর্থাৎ রেল লাইন দেখতে যাবে। যদিও তারা জানতো না যে রেলের রাস্তা অনেক দূর, ও তারা প্রথমেই দমে যায় না। তারা পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদের মাঠবিল জলা ভেঙে দক্ষিণ দিকে ছুটে যায়। নবাবগঞ্জের লাল রাস্তা, রোয়ার মাঠ সব পেরিয়ে তারা এগোতে থাকে, কিন্তু তারা বড় একটা রাস্তার পাশে এসে পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম তাদের চোখে পড়ে না বা তার চোখে পড়ে না। এখানে অপুকে মূলত বিশেষ করে ইন্ডিকেট করা হয়েছে। শুধু ধান খেত, জলা আর বেদযোগ দেখতে পায়। ঠিক আছে, বেদবন বা বেদযোগ যে বলেন তারা, সেই বেদঝোপের মধ্য দিয়ে, ঠিক আছে, বেদঝোপ আর কি, বেদঝোপের মধ্য দিয়ে তারা চলতে পারে না, পা পুঁতে যায় মাকে। অন্যদিকে রৌদ্রের তেজে শীতকালে ও তারা ঘামতে থাকে, মানে একটা নার্ভাস ফিল কাজ করছিল। ঠিক আছে, দুর্গার পায়ের কাপড় নানান জায়গায় কাটা লেগে ছেড়ে যায়। শেষ অবধি তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায়। রেলের রাস্তা দেখার আশা ছেড়ে জল ভেঙে, ঠিক আছে, তো জল ভেঙে ধান ক্ষেত পার হয়ে পাকা রাস্তায় ফিরে আসে তারা। এভাবেই প্রথমবারের চেষ্টা রেল রাস্তা দেখার স্বাদ, এখানে হবে স্বাদ হয়ে গেছে, তো তোমরা একটু কারেকশান করে নেবে, স্বাদ। ঠিক আছে, 10 তো তাদের অপূর্ণই থেকে যায়। অথবার প্রশ্ন, আজ যেন একটি উৎসবের দিন। কখন কেন দুর্গার এমন মনে হয়েছিল? আজ যেন একটা উৎসবের দিন। পথের পাঁচালী উপন্যাসের এই উক্তিটি দুর্গার মনে হয়েছিল যখন সে তার নতুন জামা কাপড় পরে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিল। এই উক্তিটি পথের পাঁচালী উপন্যাসের একটি বিশেষ মুহূর্ত এসেছে, মানে মুহূর্তের কথা নিয়ে এসেছে আর কি, যখন দুর্গা তার মায়ের কাছ থেকে নতুন জামা কাপড় পায় এবং সেগুলোর সাথে সেগুলো পরে সে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন তার মনে হয় যেন আজ একটি উৎসবের দিন। এই উক্তিটির মাধ্যমে দুর্গার আনন্দ এবং নতুন জামাকাপড় পরার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। উপন্যাসে দুর্গা একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে, তাই তার জন্য নতুন জামাকাপড় পাওয়া একটি বিশেষ আনন্দের মুহূর্ত। তারপর দেখো এখানে লিখবে প্যারা ছেড়ে, এখানে উৎসবের দিন বলতে দুর্গার কাছে নতুন জামাকাপড় পরা এবং বন্ধুদের সাথে খেলা করার আনন্দকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 1 × 3 3 নাম্বার। দেখো এখানে বলা রয়েছে অসমাপিকা, এটা হবে ক্রিয়া, যেখানে এটি ব্ল্যাঙ্ক করে দিয়েছি, এটা ভুল আছে। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দিতে বলেছে। দেখো কি লিখবে, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, ঠিক আছে, বা থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তারপর দেখো মাথা শব্দটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো, মানে তোমাদের পরবর্তী প্রশ্ন ছিল। দেখো সেনাপতির আদেশ মাথা পেতে নিয়ে সৈন্যদল বীর, ঠিক আছে, বীর বিক্রমে শত্রু শিবিরে জয়ের জন্য এগিয়ে গেল। তারপর দেখো সবার মাঝখানে ছেলে ঊর্ধ্বত আচরণ প্রত্যক্ষ করে তার লজ্জায় মাথা কাটা গেল, এটাই লিখবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন ছিল কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। 1 নম্বর লিখবে গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জল কাদায় পিচ্ছিল হয়ে উঠেছে। 2 নম্বর লিখবে কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না। তারপর দেখো নেক্সট 5-এর দাগে ছিল তোমাদের নিচের যে কোনো একটি বিষয়ের উপর বা অবলম্বনে পত্র রচনা করো। পত্র রচনার ক্লাস আমরা আলাদাভাবে করছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। এরকমই আরও দেখো তোমাদের ভূগোল, ইতিহাস, ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান সমস্ত সেটগুলো সমাধান করাচ্ছি। কমেন্টে তোমার মূল্যবান মতামত জানতে পারো, যেখানে যেখানে ভুল ছিল আমি বলে দিয়েছি বা প্ল্যান করে সেগুলোকে বুঝিয়েছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এর আগে সেটগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে।